তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই জানো যে আমাদের জিকে জিএস এর পার্ট থেকে 20টা প্রশ্ন থাকে। আর এই 20টা প্রশ্নের মোট নাম্বার থাকে 20 দুগুণে 40। কিন্তু যদি তুমি ভুল করো প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিংও রয়েছে। এবং মজার বিষয় হলো এই জিকে জিএস এর 20টা প্রশ্ন তোমায় পরীক্ষার হলে করতে 5 থেকে 7 মিনিটের বেশি লাগবে না যদি তুমি পারো। যদি তুমি না পারো তাহলে তুমি ছেড়ে দেবে, যদি তুমি পারো তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে তুমি কিন্তু উত্তর করতে পারবে। আর এই সময়টা এখানে যে বাঁচাবে সেই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে ম্যাথ রিজনিংয়ে। তো জিকে জিএস এর পার্টটা তোমাকে পরীক্ষার হলে র্যাপিড ফায়ারের মতো উত্তর দিতে হবে, ঝটপট উত্তর দিতে হবে। এখানে তোমাকে সময় বাঁচাতে হবে। এই সময়টা তোমার কাজে লাগবে কোথায় গিয়ে না ম্যাথ রিজনিং করতে গিয়ে, কারণ 1 ঘন্টায় পরীক্ষা হবে। প্রত্যেকটা পার্ট থেকে তুমি জানো 20 নাম্বার থাকবে। তো আজকে আমরা এসএসসি জিডি পরীক্ষায় 2025-এ যে সমস্ত জিকে জিএস এর প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলো সলভ করব। আর শুধু সেই প্রশ্ন সলভ করব না, সেই প্রশ্নের পিছনে থাকা কিন্তু আমরা কনসেপ্টও জানবো, যাতে এই প্রশ্নের পিছনে থাকা কনসেপ্ট জেনে আগামী দিনে কি পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে স্ক্রিনে যে 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন। দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা জানতে চেয়েছে কেন, তার কারণ ব্রিটিশদের অধীনে ভারত ছিল। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করি আমরা, এবং তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। অপশন নাম্বার 3 আমাদের সঠিক উত্তর। কিন্তু পরীক্ষা এখান থেকে এবারে কি কোশ্চেন দিতে পারে, পরীক্ষায় তোমাকে এবারে দেবে যে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের ভাইসরয় কে ছিলেন। তাহলে ভারতের ভাইসরয় কে ছিলেন তখন যদি পরীক্ষায় দেয় তাহলে তুমি বলবে মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেনের নামটা পড়ে রাখবে। মাউন্ট ব্যাটেন হচ্ছে তখন ভারতের কি ছিলেন, ভাইসরয় ছিলেন। আর যদি পরীক্ষায় দেয় যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তাহলেও কিন্তু মাউন্ট ব্যাটেনই উত্তর হবে। মাউন্ট ব্যাটেন ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরেও কিছুদিন 1948 সালের জুন মাস পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত ছিলেন। যদি পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে বা স্বাধীন ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেলকে, তখন হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নামটা পড়ে রাখবে, চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি হচ্ছেন ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল স্বাধীন ভারতের, এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, এবং ইনি হচ্ছে শেষ ভারতীয় গভর্নর জেনারেল। তারপরে গভর্নর জেনারেল পদ তার ছিল না। তাহলে গোপালাচারীর নামটা পড়ে রাখবে। ইনি হচ্ছে ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় গভর্নর, শেষ ভারতীয় গভর্নর জেনারেল। এবারে দেখো মাউন্ট ব্যাটেন কি করেছিলেন না ভারতকে দুটো ভাগে ভাগ করেছিলেন। আমরা জানি একটা ভারত, একটা হচ্ছে পাকিস্তান। একটা ভারত একটা পাকিস্তানে ভাগ করেছিলেন। পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল একদিন আগে 14ই আগস্ট 1947, এবং ভারত 15ই আগস্ট 1947-এ স্বাধীনতা অর্জন করে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে ভারত যখন স্বাধীন হয়, যেমন জানতে চাইছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, তোমাকে প্রশ্ন দেবে ভারত যখন স্বাধীন হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর কেউ নয়, এই ব্যক্তি যার নাম হচ্ছে তোমার নেহেরু, জওহরলাল নেহেরু। নেহেরু দুটো আছে, একজন হচ্ছে মতিলাল নেহেরু, একজন জওহরলাল নেহেরু। মতিলাল নেহেরুর নাম অনেকবার তোমরা ইতিহাসে পড়বে। তো মতিলাল নেহেরু ছিলেন এনার পিতাজি, এনার বাবা, ঠিক আছে। তো জওহরলাল নেহেরু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবং যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তাহলে আসবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এনার নামও পড়ে রাখবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ক্লিয়ার? এই নামগুলো একটুখানি মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে 1887 সালে রুডলফ হার্জ কার গবেষণা বা কার তত্ত্বের উপর ভিত্তি করে তিনি কিছু গবেষণা করেছিলেন, পরীক্ষা করেছিলেন এবং রেডিও তরঙ্গ আবিষ্কার করেছিলেন। তার মানে রেডিও তরঙ্গ আবিষ্কার করেছিলেন কে বাবা? হার্জ। হার্জ মনে রাখবে রেডিও তরঙ্গ আবিষ্কার করেছিলেন। এবার জানতে চেয়েছে কার তত্ত্বের উপরে, কার গবেষণার উপরে তিনি পরীক্ষা করেছিলেন। উত্তর হবে এখানে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি পরীক্ষা করেছিলেন? ম্যাক্সওয়েল পরীক্ষা করেছিলেন তড়িৎ চুম্বককে নিয়ে। তিনি পরীক্ষা করে বলেছিলেন দেখুন যদি তড়িৎ যায় তাহলে তার ভেতরে চুম্বকত্ব সৃষ্টি হবে। তিনি ইলেকট্রোম্যাগনেট তৈরি করেছিলেন। তাহলে ম্যাক্সওয়েল কি করেছিলেন? তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্ট দিয়েছিলেন। আর এই ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্টের উপর ভিত্তি করে পরীক্ষা করেছিলেন হার্জ। এই যে হার্জ, ঠিক আছে, তিনি পরীক্ষা করেছিলেন এবং তিনি আবিষ্কার করেছিলেন রেডিও তরঙ্গ। কি তৈরি করেছিলেন? রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ আবিষ্কার করে দিয়েছিলেন হার্জ। আর হার্জ কার একক? হার্জ মনে রাখবে এনাকে সম্মান জানাতে একটা একক ব্যবহার করা হয়
কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের একক হচ্ছে তোমার এই হার্জের নামে করা হয়। তাহলে পরীক্ষায় যদি দেয় কম্পাঙ্কের একক কি দাদা, তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এটাও তোমরা মনে রাখবে, বা সেকেন্ড মাইনাস ওয়ান। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এখন খেলা চলছে তোমরা জানো, তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অরেঞ্জ ক্যাপ কাকে প্রদান করা হয়? আগের বারে প্রশ্ন দিয়েছে, দেখো এসএসসি জিডি 2025। তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর মধ্যে অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? যিনি সবচেয়ে বেশি রান করেন, লিগের সর্বোচ্চ রান সংগ্রাহককে বলা হচ্ছে তোমার বা দেওয়া হচ্ছে অরেঞ্জ ক্যাপ। আর আরেকটা ক্যাপ আছে পার্পল ক্যাপ, ঠিক আছে, বেগুনি রঙের এরকম টুপি পরে থাকে, ঠিক আছে, বেগুনি রঙের টুপি দেওয়া হচ্ছে যে সবচেয়ে বেশি উইকেট নেন, যে সবচেয়ে বেশি উইকেট নিচ্ছে তাকে কি করা হচ্ছে না এই বেগুনি রঙের ক্যাপ পরে দেখবে ঘোরে। হ্যাঁ, আইপিএল খেলা যারা দেখো তারা জানো, এটা আবার চেঞ্জ হয়। একবার এই 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 দলের একটা প্লেয়ার খুব বেশি রান করছে, তাহলে ওর মাথায় তুমি দেখবে অরেঞ্জ ক্যাপ দেখবে, ঠিক আছে। পরের দিনে একটা প্লেয়ার দেখলে সেও বেশি রান করে ফেললো, তার অরেঞ্জ ক্যাপটা ওর মাথায় চলে গেল, ঠিক আছে। পার্পেল ক্যাপ, এ বেশি উইকেট নিচ্ছে, এর মাথায় পার্পেল ক্যাপ পরে ঘুরছে, ঠিক আছে, হ্যাঁ, হাই হ্যালো করছে। আবার দেখবে ও পরের দিনকে ও বেশি উইকেট নিল ওর থেকে, তাহলে ওর ওর পার্পেল ক্যাপ ওকে দাদা আপনি ধরুন, আপনি পড়ুন, ঠিক আছে, এরকমভাবে করা হয়, ঠিক আছে। আইপিএল এর নাম পড়ে রাখবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কটা দল খেলছে পড়ে রাখবে, কটা দল অংশগ্রহণ করছে এবারে পড়ে রাখবে, এবং পরীক্ষায় তোমাদের যদি পরে পরীক্ষা হয় তাহলে দেখতে পাবে যে রানার্স কে হয়েছে, জিতেছে কে, এইসব সব দিয়ে দেবে পরীক্ষায়, তো এগুলো পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি তোমাদের পড়িয়েছে দেখবে স্যার, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা অন্তর্ভুক্ত করা হয়। এটা হচ্ছে পার্ট 4, অপশন নাম্বার কত দেওয়া আছে এখানে? অপশন নাম্বার 2, পার্ট 4 এর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পার্ট 4-এ কি রয়েছে? পার্ট 4-এ বলেছে যে দেখো ডিপিএসপি নেওয়া হচ্ছে, ধারা নম্বর বা আর্টিকেল নম্বর হচ্ছে 36 থেকে 51, 36 থেকে 51 ইংলিশে পড়ে রাখবে, যে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত ডিপিএসপির কথা বলা হয়েছে। এবং মনে রাখবে এই ডিপিএসপি পার্ট 4 এর মধ্যে রয়েছে, পার্ট 4 এর মধ্যে ডিপিএসপি রয়েছে। ক্লিয়ার? পার্ট 2-তে কি আছে? নাগরিকত্ব, সিটিজেনশিপ, এটার ধারা কত বা আর্টিকেল কত? 5 থেকে 11 পড়ে রাখবে। পার্ট 3-র মধ্যে কি রয়েছে বাবা? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে, এর আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত। প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইটসের সম্পর্কেই বলা আছে, ঠিক আছে। পড়বে 12 নম্বরে কি বলা হয়েছে, 13 নম্বরে কি বলা হয়েছে, এগুলো তোমাদের স্যার পড়িয়েছেন। দেখো পার্ট 4-এ, পার্ট 5-এ কেন্দ্র এবং ইউনিয়ন, কেন্দ্র এবং ইউনিয়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে 52 থেকে 151 পর্যন্ত, যে কেন্দ্রের মধ্যে একজন রাষ্ট্রপতি থাকবে, একজন প্রধানমন্ত্রী থাকবে, এইসব সব এখানে বলা হয়েছে আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত। চলে এসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, যারা তোমরা 2027-এর জন্য প্রিপারেশন করতে চাইছো, এসএসসি জিডি পরীক্ষা দিতে চাইছো, তাদেরকে বলবো যে তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাও। তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা এসএসসি জিডি 2027 ব্যাচ নিয়ে এসেছি। এর আগের ব্যাচে প্রচুর ছেলেপেলে জব পেয়েছে, এবারে প্রচুর ছেলেপেলে জব পাবে, যারা পরীক্ষা দেবে তাদের প্রচুর ছেলেপেলে দেখবে এখান থেকে চাকরি পেয়েছে, আগের বার পেয়েছে, তার আগের বার পেয়েছে। তো যারা তোমরা 2027 ব্যাচে যুক্ত হবে, আমার দৃঢ় বিশ্বাস, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি ভালো করে পড়ো তাহলে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাকে 2027-এর মধ্যে কিন্তু জব পাইয়ে দিতে পারে। কারণ এই 2027 ব্যাচ প্রচুর ভ্যাকেন্সি নিয়ে আসবে, চারদিকে যুদ্ধ বিগ্রহ চলছে দেখতেই পাচ্ছ। তো ভারতও রেডি হচ্ছে, ভারতও কিন্তু মানে এরকম অজ্ঞ নয় যে আমাদের সেনাবাহিনী লাগবে, সেনাবাহিনীকে পোক্ত করতে হবে, তার জন্য কিন্তু ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি কিন্তু পিছিয়ে থাকবে না। কারণ প্রত্যেকটা দেশ, ভারত সহ প্রত্যেকটা দেশ নিজেদের বাহিনীকে, নিজেদের সেনাবাহিনীকে কিন্তু শক্তপোক্ত করতে চাইছে। আর তুমি যদি চাও স্যার আমি দেশের হয়ে কাজ করব, আমি দেশের হয়ে লড়তে চাই, কারণ কোন সময় কি হবে বলা যায় না, ঠিক আছে, তাহলে বিনা দ্বিধায় যারা দেশের হয়ে কাজ করতে চাও এই এসএসসি জিডি ব্যাচে যুক্ত হও। এবং একটা চাকরি জোগাড় করতে গেলে এখন মোক্ষম সুযোগ হচ্ছে এসএসসি জিডি ব্যাচ। তো এসএসসি জিডি ব্যাচের পড়াশোনা শুরু করে দাও, ক্লাস শুরু হয়ে গেছে, যুক্ত হয়ে যাও। স্যার কোথা থেকে যুক্ত হব? ইওর স্টাডি অ্যাপে চলে যাও, গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। দেখো এছাড়াও বিভিন্ন কোর্স আছে আমাদের এসএসসি ফাউন্ডেশনের মধ্যে, তুমি সিএইচএসএল, সিজিএল, ঠিক আছে, এমটিএস এগুলোর প্রিপারেশন করতে পারবে। রেলের ফাউন্ডেশনের মধ্যে রেলের পরীক্ষা, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ান এগুলোর প্রিপারেশন করতে পারবে। পুলিশের পরীক্ষা, পুলিশের ফাউন্ডেশন, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কনস্টেবলের প্রিপারেশন এই ব্যাচের মধ্যে দিয়ে করতে পারবে। আর যদি সবগুলো একসঙ্গে চাও তাহলে কম্বো 6.0-তে তুমি জয়েন করে নিতে পারো। বা তুমি যদি চাও স্পেশাল কোনো সাবজেক্ট পড়বে, প্রত্যেকটা জায়গায় জেনারেল সায়েন্স আমি পড়াবো। আর যদি মনে করো স্যার আমি শুধু জেনারেল সায়েন্স, শুধু ম্যাথ এগুলো পড়তে চাই, তার জন্য আমাদের
আমাদের পার্টিকুলার কোর্স রয়েছে, তুমি দেখে নিতে পারো। এই সুযোগ সুবিধাগুলো তুমি এখান থেকে পাবে। আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম ছোটোবেলার ঘাটতি পূরণ করে পড়ায়, একেবারে বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে পড়ায়। যারা কিছু জানে না, আর্টসের ব্যাকগ্রাউন্ড হোক, কমার্সের হোক, সায়েন্সের হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক না কেন, একেবারে আমরা জিরো লেভেল থেকে প্রত্যেকটা স্যার ম্যাডাম পড়াই, তারপরে আপডেট লেভেলে তোমাদেরকে নিয়ে যাই। এই পরীক্ষাগুলো তুমি কভার করতে পারবে, দেখে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, ট্রিক, স্টোরি তো রয়েছেই, লাইভ ক্লাস আমাদের এখানে হয়, তার সঙ্গে সঙ্গে তুমি এখানে রেকর্ডের আকারে ক্লাসগুলো পরে পেয়ে যাবে, মক টেস্ট তুমি দিতে পারবে, পিডিএফ তুমি এখান থেকে পেয়ে যাবে, ডাউট সলভ এর জন্য তুমি একজন টিচারও পেয়ে যাবে। তাহলে এইসব সুযোগ সুবিধা পেতে তোমাকে ইওর স্টাডি অ্যাপে যেতে হবে এবং বাদবাকিটা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে হবে। চলে আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে ওরস্টেড কখন আবিষ্কার করেছিলেন যে একটি তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুতের প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ হবে, তখন তার নিচে যদি একটা চুম্বক কম্পাস রেখে দাও তাহলে পরে তার বিক্ষিপ্তকরণ ঘটবে, সে এদিক ওদিক করে নড়বে। কিভাবে নড়বে? তার জন্য আবার অ্যাম্পিয়ার বলে গেছিলেন, ঠিক আছে? ইনি তো বলে গেছিলেন যে দাদা যদি কারেন্ট যায়, তড়িৎ প্রবাহ হয়, তাহলে চুম্বকের বিক্ষিপ্তকরণ ঘটবে। আর অ্যাম্পিয়ার বলেছিলেন দাদা কিভাবে বিক্ষিপ্তকরণ ঘটবে বলুন তো? যদি আপনি সাঁতার কাটেন তাহলে পরে আপনার বাঁ হাত যেদিকে যাবে সেদিকে চুম্বকের উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিকে চুম্বকের উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে যাবে, আপনার বাঁ হাত যেদিকে চলে যাবে, ঠিক আছে? সাঁতার কাটছেন, হাতটা, ঠিক আছে, আপনার বাঁ হাত যেদিকে, চুম্বকের উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। কত সালে বলেছিলেন? বলেছিলেন তিনি 1820 খ্রিস্টাব্দ। 1820 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার 4 মনে রাখবে। তাহলে এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর আস্থানা নর্তকী হিসেবে স্বীকৃতি ছিলেন? তাহলে যামিনী কৃষ্ণমূর্তি তিনি আস্থানা নর্তকী নামে পরিচিত ছিলেন। কেন ছিলেন সেটা আসছি তার মধ্যে। তিনি দুরকম নাচ করতেন, একটা হচ্ছে ভারতনাট্যম, একটা হচ্ছে কুচিপুড়ি, ভারতনাট্যম এবং কুচিপুড়ি। এবং তিনি ভারতের যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, ঠিক আছে, এই তিনটে পুরস্কারই পেয়েছিলেন। তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 2016 সালে, তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 2001-এ এবং পদ্মশ্রী পেয়েছিলেন 1968। তিনটে পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে? তার থেকে উপরে হচ্ছে ভারতরত্ন, তিনি ভারতরত্ন পাননি, কিন্তু বাদবাকি তিনটে পেয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন 1977 খ্রিস্টাব্দে। এছাড়াও আস্থানা নর্তকী, তিরুপতি দেবাস্থানাম মন্দির থেকে তিনি এই উপাধিটা অর্জন করেছিলেন যে তাকে আস্থানা নর্তকী বলা হবে। তাহলে এই আস্থানা নর্তকী নামকরণ করেছিলেন কে? দেবাস্থানাম মন্দির থেকে তিনি এই সম্মানটা পেয়েছিলেন, মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে নাট্যশাস্ত্র পুরস্কার 2014 সালে পেয়েছিলেন এবং তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটি নাচে বিখ্যাত ছিলেন। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে ময়ূরভঞ্জ ছৌ হলো একটি ড্যাশ উপজাতির নৃত্যশৈলী। তাহলে ময়ূরভঞ্জ ছৌ, ঠিক আছে, এটা একটা নাচ, নাচের কৌশল, বিভিন্নভাবে নাচের কৌশল হয়। তো কেউ দেখবে মুখোশ পরে নাচছে, কেউ হচ্ছে মুখোশ ছাড়া নাচছে, বিভিন্ন সাজাগোজা করে নাচছে, কেউ দেখবে মাথার মধ্যে তোমার কলসি টলসি নিয়ে নাচানাচি করছে, হাতের মধ্যে কেউ হচ্ছে তোমার দেখবে তরোয়াল নিয়ে নাচানাচি করছে। তাহলে এরকমভাবে নাচানাচি শৈলী হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ। এটা একটা নৃত্য কৌশল যেখানে উড়িষ্যার হচ্ছে ময়ূরভঞ্জ জেলা, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এরকম নাচ করা হয়। হাতের মধ্যে তরোয়ালি নিয়ে একেবারে দল বেঁধে নাচ হচ্ছে। এখানে মুখের মধ্যে মুখোশ পরা হয় না, কিন্তু হাতের মধ্যে তরোয়ালি নিয়ে নাচ করা হচ্ছে একসঙ্গে, অনেক ব্যক্তি একসঙ্গে নাচ করে। একে আমরা ময়ূরভঞ্জ ছৌ বলছি। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা থেকে এটা প্রচলিত হয়েছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে 1911 সালে কোন পরীক্ষায় আর্নেস্ট রাদারফোর্ড সুপরিচিত হয়েছিলেন? দেখো, রাদারফোর্ডের একটা পরীক্ষা আছে, তার পরীক্ষা হচ্ছে সোনার মডেলের পরীক্ষা। তিনি একটা পাতলা সোনার পাত নিয়েছিলেন, একটা পাতলা সোনার ফয়েল পেপার, যেমন হয় না, যেমন ফয়েল পেপার থাকে, এই ফয়েল পেপারের মতো তিনি একটা পেপার নিয়েছিলেন পাতলা সোনার, এবং সেখানে তিনি ক্যাথোড রশ্মি পাঠিয়েছিলেন রেডিয়াম থেকে। রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে তিনি ফ্লো অফ ক্যাথোড পার্টিকেল লেখা আছে, ক্যাথোড রশ্মিকে পাঠিয়েছিলেন। এই ক্যাথোড রশ্মি যখন এখান দিয়ে আসছিল, তারা সোনার পাতকে ভেদ করে কি হচ্ছে চলে যাচ্ছিল এবং কিছু ক্যাথোড রশ্মি থেকে নির্গত আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলগুলো কিছু পরিমাণ আবার ব্যাক করে চলে আসছিল, ঠিক মাঝখান বরাবর যেগুলো যাচ্ছিল সেগুলো ব্যাক করে চলে আসছিল, মাঝখানে ধাক্কা খেয়ে মনে হচ্ছিল বেরিয়ে চলে আসছে, সেটা খুব অল্প জায়গায়, ঠিক মাঝখানের একটা জায়গায় তারা ধাক্কা খেয়ে চলে আসছিল। এটাকে বলছিলেন, তিনি নাম দিয়েছিলেন পরমাণুর নিউক্লিয়াস। পরবর্তীকালে এই নিউক্লিয়াসের মধ্যে দেখা গেছে প্রোটন এবং নিউট্রন কণা একসঙ্গে রয়েছে পরমাণুর মধ্যে। তাহলে তিনি আবিষ্কার করেছিলেন কি বাবা? না, পরমাণুর নিউক্লিয়াস, মনে রাখবে। এবং তিনি পরীক্ষা করেছিলেন গোল্ড ফয়েল পরীক্ষা, অপশন নাম্বার 4 আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে
অঙ্গবস্ত্রম। অঙ্গবস্ত্রম মানে হচ্ছে শাল, একটা শাল দিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে তাম্রপত্র, একটা তামার একটা মোমেন্টাম দিয়ে দেওয়া হচ্ছে, মোমেন্টো দিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি ড্যাশ নগদ টাকা দিয়ে দেওয়া হয়। কত টাকা নগদ দেওয়া হচ্ছে? 1,00,000 টাকা। অপশন নাম্বার 4-এ আছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা তাকে নগদ পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। ভারতীয় খেলোয়াড় আর বৈশালী কোন খেলার সঙ্গে যুক্ত? আর বৈশালী, রমেশ বাবু বৈশালী বা বৈশালী রমেশ বাবু অনেক সময় লেখা হয়। তো কোন খেলার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন? তিনি হচ্ছে চেস বা দাবার সঙ্গে যুক্ত রয়েছেন। তার ভাই বা তার দাদা, হ্যাঁ তার দাদাকে বলা হচ্ছে তোমার খুব বিখ্যাত, তিনি হচ্ছে আর প্রজ্ঞানন্দ, নাম শুনেছো। দুজনেই হচ্ছে দাবার গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছেন। তাহলে এই দুজন ব্যক্তি নাম পড়ে রাখবে, ভাই বোন দুজনেই হচ্ছে তোমার দাবার গ্র্যান্ড মাস্টার হয়েছেন। দেখেছো, খুব ভালো পরিবার, স্যালিউট আপনাদের, ঠিক আছে, থ্যাংক ইউ। চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে ভারতের জাতীয় জরুরি অবস্থার সময় কে বিধানসভার মেয়াদ একবারে 1 বছরের বেশি নয় এমন সময় বৃদ্ধি করতে পারেন? মানে যখন জরুরি অবস্থা হয়, এমার্জেন্সি তৈরি হয় দেশের মধ্যে, তখন কে, কার ক্ষমতা আছে যে হচ্ছে তোমার বিধানসভার মধ্যে 1 বছর তার মেয়াদকে বাড়িয়ে দিতে পারে, 1 বছর করে বাড়ে। তাহলে তার ক্ষমতা কার উপর রয়েছে? তার ক্ষমতা রয়েছে আমাদের পার্লামেন্টের উপরে, আমাদের সংসদের উপরে। সংসদ বা পার্লামেন্ট এই নির্ণয়টা নিতে পারে। আমাদের 3 রকম এমার্জেন্সি হয় দেশের মধ্যে, 3 রকম এমার্জেন্সি হতে পারে। একটা হচ্ছে তোমার জাতীয় জরুরি অবস্থা বলছি আমরা, ন্যাশনাল এমার্জেন্সি, এটাকে বলছি আমরা 352 নম্বর আর্টিকেল। যখন যখন যুদ্ধ হয়, কোনো আক্রমণ হয়, সশস্ত্র বিদ্রোহ হয়, তখন এটা হয়। আমাদের দেশে 3বার হয়েছে এটা। যখন একবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ভারত পাকিস্তান যুদ্ধ 1965, চীন যুদ্ধ 1962, তখন হয় একবার, ঠিক আছে, এবং একবার হয় ইন্দিরা গান্ধীর সময় একবার হচ্ছে, সম্ভবত 1974, দেখে নেবে একবার। তো 3বার হচ্ছে তোমার আমাদের এই 352 নম্বর ধারা অ্যাপ্লিকেবল হয়েছিল, জাতীয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতির শাসন 356 নম্বর ধারা, 356 নম্বর আর্টিকেল। কখন হয় এটা? না রাজ্যের শাসন ব্যবস্থা যদি ব্যর্থ হয়, বিভিন্ন রাজ্যের শাসন ব্যবস্থা ব্যর্থ হয়ে গেল, তখন রাষ্ট্রপতি সেখানে নিজের শাসন ব্যবস্থা জারি করে দেবে। এটা আমাদের সারা দেশে 100বারেরও বেশি হয়েছে, বিশেষ করে হয়েছে আমাদের জম্মু কাশ্মীরে অনেকবার হয়েছে, পাঞ্জাবে হয়েছে অনেকবার, ঠিক আছে। তো এটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। আর একটা হচ্ছে 360 নম্বর ধারা, যাকে বলছি আমরা 360 নম্বর আর্টিকেল, এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। ইকোনমিক্যাল এমার্জেন্সি যখন চলে আসবে, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থায় চলে আসবে, তখন হচ্ছে তোমার আমাদের অর্থনৈতিক সংকটের মুখে পড়লে 360 নম্বর আর্টিকেল অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এটা এখনো একবারও আমাদের দেশের মধ্যে অ্যাপ্লিকেবল হয়নি। তো 3টে এমার্জেন্সি হয়, 352, 356, 360, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেওয়া আছে ভারতের সবুজ বিপ্লবের পর কোন বিপ্লবটি শুরু হয়েছিল যেখানে ফল এবং সবজির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল? গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবে না আমাদের কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল, ধান গম এগুলোর উপরে জোর দেওয়া হয়েছিল। তেমনভাবে ফল এবং সবজি উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছিল আমাদের গোল্ডেন রিভলিউশনে। অপশন নাম্বার এ হচ্ছে গোল্ডেন রিভলিউশন, সোনালী বিপ্লব। এটা চলেছিল কত সাল থেকে? না 1991 পর থেকে শুরু হয়েছিল, 2003 সালের মধ্যে এটা ব্যাপকভাবে এই বিপ্লবটা ঘটেছিল। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে হোয়াইট রিভলিউশন হচ্ছে তোমার দুধের ওপরে, দুগ্ধজাত পণ্যের ওপরে নির্ভর করে তৈরি হয়েছিল হোয়াইট রিভলিউশন। ইয়েলো রিভলিউশন হচ্ছে তৈলবীজ, বিশেষ করে সর্ষে, সূর্যমুখী এগুলোর বীজ থেকে যেগুলো তেল উৎপন্ন হচ্ছে, সেখানে এসেছিল ইয়েলো রিভলিউশন। ব্লু রিভলিউশন হচ্ছে মাছ মাংস এগুলোর উপরে হচ্ছে আমাদের ব্লু রিভলিউশন। তাহলে এগুলো পড়ে রাখবে, এই সব রিভলিউশনগুলো সম্পর্কে পরীক্ষায় দিয়ে দেয়। স্যার তোমাদের পড়িয়েছে, রঞ্জিত স্যার তোমাদের অর্থনীতির উপরে এগুলো ক্লাসগুলো করবে। নেক্সট চলে এসো। বলেছে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম অনুযায়ী 2020 অনুযায়ী, স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম 2020 অনুযায়ী ভারতে শিশু মৃত্যুর হার কত? 2020 সালে বলেছে, মানে এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। 2020 সালের অনুযায়ী প্রতি হাজারে, মনে রাখবে, প্রতি হাজারে 28 জন শিশু কিন্তু মারা যেত, ঠিক আছে। প্রতি হাজারে 28 জন শিশু হচ্ছে তোমার মৃত্যু ঘটতো, মানে 1000 জন যদি জন্মাতো, তার মধ্যে 28 জন শিশু জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু মৃত হতো, মৃত ঘোষণা করে দেওয়া হতো। তাহলে এটা হচ্ছে তোমার 28 জন পড়ে রাখবে। তাহলে একটা চার্ট তোমাদের এখানে দেওয়া আছে, একবার তোমরা দেখে নেবে। আস্তে আস্তে এটা কমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে শিশু মৃত্যুর হার কিন্তু এখনো বেশি পর্যায়ে রয়েছে, কারণ বিভিন্ন কারণের জন্য এটা হয়। অপুষ্টি হতে পারে, হ্যাঁ, বা আমাদের সামাজিক পরিবেশের এরকম অবস্থার জন্য হতে পারে, বা হচ্ছে মায়ের অবস্থার জন্য হতে পারে, পুষ্টির জন্য, বিভিন্ন কারণের জন্য হয় এটা বাবা। তো এগুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত, কারণ 1000 জনের মধ্যে প্রায় ধরে নাও 28 থেকে 30 জন হচ্ছে শিশু মারা যাচ্ছে। তো একটু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। রয়েছে নিচের কোনটি ভারতের একটি জাতীয় উৎসব নয়? ভারতের জাতীয় উৎসবের মধ্যে পড়ছে না কোনটা? প্রজাতন্ত্র দিবস একদম জাতীয় উৎসব, গান্ধী জয়ন্তী জাতীয় উৎসব, স্বাধীনতা দিবস জাতীয় উৎসব, কিন্তু রাষ্ট্রীয় একতা দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস এটা কিন্তু আমাদের জাতীয় কোনো
উৎসবের মধ্যে নয়, কিন্তু এটা আমাদের গর্বের বিষয়। এটা আমাদের জাতীয় একতা দিবস তৈরি হচ্ছে, বা এটা আমরা ঘোষণা করছি ন্যাশনাল ইউনিটি ডে 31শে অক্টোবর। ঠিক আছে, লেখা আছে এখানে 31শে অক্টোবর, মনে রাখবে। এটা হচ্ছে তোমার আমাদের যিনি ভারতকে একতাবদ্ধ করতে, ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছেন, এই যে বিশাল অখণ্ড ভারত, ঠিক আছে, এখানে ঐক্যবদ্ধ করতে যে যার ভূমিকা স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ছিল, তার নাম কে? তার নাম কমেন্ট বক্সের মধ্যে বলবে, সর্দার বল্লভভাই প্যাটেল, একদম সর্দার বল্লভভাই প্যাটেল এনার নাম। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে হচ্ছে তোমার 26শে জানুয়ারি, তোমরা জানো। আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস তোমরা জানো 15ই আগস্ট। আমাদের গান্ধী জয়ন্তী হচ্ছে তোমার 2রা অক্টোবর, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে, যদি একটি মাছ একটি চিংড়ি মাছকে খায়, তবে তার শক্তি কোনখান থেকে কোনখানে স্থানান্তরিত হচ্ছে? অপশানে দেওয়া আছে গৌণ খাদক থেকে প্রাথমিক খাদকে, নাকি গৌণ খাদক থেকে প্রগৌণ খাদকে, তৃতীয় স্তরের খাদকে, নাকি প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকে, নাকি দেওয়া আছে উৎপাদক থেকে বিয়োজকে। কি উত্তর হবে? চলো একটু দেখে নেই। দেখো কি রয়েছে এখানে। দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে, ফাইটোপ্ল্যাঙ্কটনদেরকে খায় কে? জুপ্ল্যাঙ্কটন। স্যার ফাইটোপ্ল্যাঙ্কটন কি না? যেগুলো জলে জন্মায়, সালোক সংশ্লেষ করতে পারে, জলে জন্মাচ্ছে, সালোক সংশ্লেষ করতে পারছে, মানে এরা উৎপাদক, এরা সবভোজী। তাহলে এরা হচ্ছে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। এদেরকে খাচ্ছে কে? এদেরকে সরাসরি জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে, বা এখানে এই যে এখানে তোমার চিংড়ি জাতীয় যে সমস্ত প্রাণী রয়েছে তারা হচ্ছে খেয়ে নিচ্ছে। তাহলে এই জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে বা এই চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে নিচ্ছে। তাহলে এদেরকে আমরা বলছি প্রাথমিক খাদক, বা এদেরকে বলছি আমরা গৌণ খাদক। তাহলে প্রাথমিক খাদক বা গৌণ খাদক হচ্ছে সরাসরি উৎপাদককে খেয়ে নিচ্ছে। তারপরে এদেরকে খাচ্ছে কে? না প্রগৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এদেরকে খাচ্ছে কে? না তৃতীয় শ্রেণীর খাদক। তারপরে ওদেরকে খাচ্ছে কে? না চতুর্থ শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক, এরকম নাম দেওয়া আছে। তোমরা এগুলো আমাদের খাদ্য চেন বা ফুড চেন বা খাদ্য শৃঙ্খলের মধ্যে আমি পড়িয়েছি, তোমরা দেখবে। তাহলে এখানে আমরা পেলাম এই যে শৈবাল বা উদ্ভিদদেরকে উৎপাদক বলা হচ্ছে, চিংড়িকে বলা হচ্ছে প্রাথমিক খাদক। তাহলে চিংড়ি সরাসরি একে খেতে পাচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে প্রাথমিক খাদক। আর মাছকে বলা হচ্ছে গৌণ খাদক, একে বলা হচ্ছে গৌণ খাদক, কারণ এ হচ্ছে তোমার আবার চিংড়ি বা সরাসরি জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে। তাহলে উত্তর কি হবে আমার? প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক। চিংড়িকে খাচ্ছে, তাহলে চিংড়ি হচ্ছে প্রাথমিক খাদক যদি আমরা ধরি, তাকে খাচ্ছে কে বাবা? মাছ, তাহলে সে হচ্ছে গৌণ খাদক। ঠিক আছে, তাহলে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকের দেহের মধ্যে শক্তি যাচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে ভূত্বকের সীমা, পৃথিবীর ভূত্বকের নিচের স্তর, সেটা এমন এক ধরনের শিলা দিয়ে গঠিত যা ড্যাশ এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। এই দুটো খনিজ মহাসাগরীয় ভূত্বকের সবচেয়ে বেশি পাওয়া যায়। দেখো নামের মধ্যেই রয়েছে সীমা, ঠিক আছে। এই সীমা থেকে তুমি মনে রাখবে যে SI একটা, MA একটা। এই M এর নামটা তোমার দেওয়া আছে ম্যাগনেসিয়াম। কি দেওয়া আছে বাবা? ম্যাগনেসিয়াম। স্যার SI কি হবে? SI হচ্ছে সিলিকন। তাহলে সিলিকন বা সিলিকনের কোনো যৌগ। উত্তরে কি আছে? স্যার সিলিকেট আছে। তাহলে সিলিকেট আমার উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে সিলিকেট। স্যার এই সীমা টিমাগুলো কি? দেখো পৃথিবীকে যদি আমরা তরমুজের মতো করে কাটি, তরমুজের মতো করে এক চকলা কেটে বাইরে নিয়ে আসি, তাহলে পারে আমরা তিনটে জিনিস দেখতে পাবো। পৃথিবীর ভূত্বকের ঠিক নিচের দিকে আমরা ক্রাস্ট দেখতে পাবো, ক্রাস্ট নাম দিয়েছে, ক্রাস্ট, ঠিক আছে। তার ঠিক নিচে আমরা ম্যান্টাল বলবো, ঠিক আছে, এবং শেষের দিকটা আমরা বলবো কোর। তাহলে ক্রাস্ট, ম্যান্টাল এবং কোর পেয়ে যাব। যদি আমরা তরমুজের মতো করে কাটি পৃথিবীকে, তাহলে তিনটে স্তর পাবো ভূত্বকের নিচে, ক্রাস্ট, ম্যান্টাল এবং কোর। এই ক্রাস্টের মধ্যে কি থাকবে? শিয়াল থাকবে, শিয়াল। স্যার সিয়াল মানে কি? না SI মানে হচ্ছে সিলিকন বা তার যৌগ, আর AL মানে হচ্ছে অ্যালুমিনিয়াম বা তার যৌগ। তাহলে সিলিকন অ্যালুমিনিয়াম থাকবে। তার নিচে দেখো ম্যান্টল, ম্যান্টলের মধ্যে কি রয়েছে? সীমা রয়েছে। SI মানে বললাম সিলিকন, MA মানে বললাম ম্যাগনেসিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম বা তার যৌগ থাকবে। আর কোরের মধ্যে কি আছে? নিফে আছে, NiFe, নিফে আছে। স্যার NI মানে কি? নিকেল বা তার যৌগ, Fe মানে হচ্ছে আয়রন বা লোহা বা তার কোনো যৌগ আকারে থাকবে হচ্ছে তোমার কোরের মধ্যে। তো এই পার্টটা মনে রাখবে, ম্যাডাম তোমাদের এগুলো পড়িয়েছেন ভূগোলের মধ্যে, তোমরা জানো। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে যে শারীরবৃত্তীয় অবস্থা ক্ষুধা কমিয়ে দেয় এবং পেট ভরা থাকার অনুভূতি নির্দেশ করে, তাকে কি বলা হয়? দেখো ক্ষুধাকে কমিয়ে দিচ্ছে বা পেট ভরে আছে এমন কোনো একটা নির্দেশ দিচ্ছে, তাকে আমরা কি বলছি? তাকে তো মলত্যাগ বলা হবে না, তাকে কাইম বলা হবে না, ঠিক আছে, তাকে পরিতৃপ্তি বা তৃপ্তি, আর আহার গ্রহণ, আহার গ্রহণ বলা যাবে না। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে তোমার, তাকে আমরা কি বলছি? পরিতৃপ্তি বা তৃপ্তি বলছি। যখন পরিতৃপ্ত হয়ে যাবে তোমার শরীর, তখন তুমি বলে না ঠিক আছে
আর খাবো না আমি, ঠিক আছে? তাহলে তুমি ক্ষুধা কমিয়ে দিচ্ছ বা তোমার অনুভূতি, তোমার খিদে পাওয়ার অনুভূতি কমে যাচ্ছে, তাহলে তুমি পরিতৃপ্ত হয়ে যাচ্ছ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে। দেওয়া আছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন উত্তর পূর্ব রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? উত্তর পূর্ব রাজ্য কোন দিকে? যদি আমরা ভারতের ম্যাপ দেখি বাবা, তাহলে ভারতের ম্যাপের মধ্যে ওপরটাকে বলে বাবা নর্থ বা উত্তর, নিচের দিকে বলে সাউথ, এবং এই দিকে বলে আমাদের ইস্ট বা পূর্ব, এই দিকে বলে আমাদের বাবা ওয়েস্ট বা পশ্চিম। আর উত্তর কোন দিকে? ওপরের দিকে। পূর্ব কোন দিকে? এই দিকে। তাহলে উত্তর পূর্ব কোন দিকে? এই সাইডে, ঠিক আছে? তাহলে এই সাইডের দিকে যত রাজ্য আছে, এই পার্টের রাজ্যগুলোকে আমরা কি বলি? উত্তর পূর্ব ভারত, ঠিক আছে? উত্তর পূর্ব ভারতের রাজ্য। তার মধ্যে কি বলেছে ওরা? তার মধ্যে বলেছে শিক্ষার হার সবচেয়ে বেশি, সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? 2011 সালের জনগণনা অনুযায়ী। কারণ 2011 পরে আর জনগণনা হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, 2025-এ, 26-এ, 27-এ হবে বলছে। কবে জবে হবে তারপরে সেখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু এখন তোমাদের 2011 সালটাই পড়তে হবে। তাহলে এখানে দেওয়া আছে সাক্ষরতার হার বেশি কোথায় না, মনে রাখবে সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে আমাদের কোথায়? মিজোরামে। মিজোরামে কত পার্সেন্ট? 91.33%। তারপরে ত্রিপুরা, তারপরে আসাম, তারপরে অরুণাচল প্রদেশ। এই সব রাজ্যগুলো আমাদের এই দিকে অবস্থান করছে। অরুণাচল প্রদেশ রয়েছে দেখো এখানে, আসাম রয়েছে এখানে, দেখো ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, সব উত্তর পূর্ব দিকের রাজ্য। তাহলে সবচেয়ে বেশি সাক্ষরতার হার রয়েছে আমাদের মিজোরামের মধ্যে। আর যদি বলে সারা দেশের মধ্যে সাক্ষরতার হার বেশি কোথায় রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী, তাহলে হবে কেরল। কেরলের নামটা তোমরা পড়ে রাখবে, সারা দেশের মধ্যে বললে কেরল। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেওয়া আছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল? তাহলে মোট জনসংখ্যার কত পার্সেন্ট উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে? উত্তরপ্রদেশ কোথায় অবস্থান করছে দেখো। উত্তরপ্রদেশ আমাদের, যদি ভারতের আমরা ম্যাপ দেখি, উত্তরপ্রদেশ আমাদের ঠিক উত্তর দিকে অবস্থান করছে। এই জায়গায় হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কিনা বেশি, তাই তো? উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি আমরা জানি। তো উত্তরপ্রদেশের জনসংখ্যা আমাদের, যদি আমরা চার্ট দেখি, তাহলে 16.5% 2011 সালের জনগণনা অনুযায়ী। তারপরে দেখো মহারাষ্ট্র রয়েছে এখানে 9.3%, বিহার তোমার 8.6%, আমাদের ওয়েস্ট বেঙ্গলও পিছিয়ে নেই 7.5% সারা দেশের মধ্যে। আর বাকি যে রাজ্যগুলো আছে, ঠিক আছে, সেই রাজ্যের মধ্যে 58.1%-এর মতো জনসংখ্যা রয়েছে। তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। এখনো যখন আমাদের রিপোর্ট আসবে, 26-এ আসুক, 27-এ আসুক, যখন জনগণনা হোক না কেন, সেই জনগণনার রিপোর্টে আমরা দেখব উত্তরপ্রদেশের জনসংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি এখনো রয়েছে। তাহলে উত্তর কি হবে বাবা? উত্তর আমরা দেখলাম 16.5%, মনে রাখবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেওয়া আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পায়নের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে প্রথমটির থেকে কিভাবে আলাদা ছিল? দেখো, ভারতে স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে 1951 সাল থেকে শুরু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 5 বছরের পরিকল্পনা। এই 5 বছর 5 বছর করে ভারতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান চলতে থাকে। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হয় একটু জেনে নাও। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 সাল পর্যন্ত রয়েছে। 1951 থেকে দেখো 1956 সাল পর্যন্ত রয়েছে, এবং এখানে কৃষি উন্নয়ন, সেচ, বিদ্যুৎ, এগুলোর ওপরে জোর দেওয়া হয়েছে। কারণ ভারত তখন সবে স্বাধীন হয়েছে, ভারতের কৃষিকাজকে উন্নতি করতে হবে। প্রথমেই একেবারে শিল্প টিল্প নিয়ে আসলে হবে না, আগে তো খাবার দাবার দিতে হবে না। তো খাওয়ার জন্য হচ্ছে শিল্প, তার কৃষি, তার সঙ্গে সঙ্গে সেচ, বিদ্যুৎ ব্যবস্থা, এগুলো লাগবে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটাকে হচ্ছে তোমার টার্গেট নেওয়া হলো যে না দাদা, আমরা এখন প্রথমে কৃষির উন্নতি করব, ঠিক আছে? তারপর জলসেচ হবে, তা বিদ্যুৎ লাগবে, ঠিক আছে? তারপরে আমরা শিল্পের দিকে এগোবো। এই জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে আমরা কৃষির কাজে লাগিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে হ্যারোড-ড্রোমার মডেল। হ্যারোড-ড্রোমার মডেলের নাম একটু পড়ে রাখবে। এবং এর সাফল্য বলতে পারো যে তখন খাদ্য সংকট ছিল, আমাদের ভারতের মধ্যে খাদ্য সংকট ছিল, সেই খাদ্য সংকটটা কমানো গিয়েছিল। যেটা বললাম যে স্বাধীনতার পরে ভারতের খাদ্য সংকটে ভুগছিল, সারা দেশে একবারে দুর্ভিক্ষের মতো অবস্থা, কোথাও কোনো কাজ নেই, খাদ্য নেই, এই নেই। তো সেইখানে থেকে এই মডেলটা সাফল্য লাভ করেছিল। তারপরে আসলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 সাল পর্যন্ত। এখানে বলা হলো ঠিক আছে, এবার খাবার দাবারের সমস্যা মিটেছে, পেট ভরেছে, এবার তোমরা শিল্প করো, ঠিক আছে, কাজকর্ম করো, কলকারখানা স্থাপন করো। তো এখানে হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় শিল্পায়ন, ভারী শিল্পের বিকাশ করার জন্য উদ্যোগ নেওয়া হলো। এবং বলা হলো আপনি আসুন, প্রশান্ত চন্দ্র মহলানবিশকে ডাকা হলো, বললো আপনি একটা মডেল তৈরি করুন। এবং এই মডেলের উপর ভিত্তি করে তিনি এই সময় অনেক কটা আমাদের স্টিল প্ল্যান্ট তৈরি করেছিলেন। স্যার তোমাদেরকে পড়াবেন, তোমরা জানো বিভিন্ন স্টিল প্ল্যান্ট এই সমস্ত তৈরি হয়েছিল। তো এটাকে বলা হচ্ছে পিসি চন্দ্র মহলানবিশ মডেল, ঠিক আছে? এবং এখানে শিল্পের ব্যাপক উন্নতি হলো, বিদেশি মুদ্রার সংকট দেখা গেল।
শিল্পের উন্নতি হলো কিন্তু বিদেশি মুদ্রার সংকটে এই সময় পড়ে রাখবে। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি ছিল বাবা? কোশ্চেন ছিল যে ভারী শিল্পের বিকাশের উপর জোর দেওয়া হয়েছিল, একদম হয়েছিল, ঠিক এটা বাবা, ঠিক আছে। দেয়া আছে ভারী শিল্প থেকে হালকা শিল্পের দিকে মনোযোগ সরানো হয়েছিল, না। 3 নম্বর কি বলেছে? সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, না। শুধুমাত্র কৃষির উপর ফোকাস রাখা হয়েছিল, না। দ্বিতীয়ত কি করা হয়েছিল? ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল। অপশন আমাদের এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেওয়া আছে 1961 সালে প্রবর্তিত কোন আইনটি ব্রিটিশ ভারতের শাসনের জন্য একটা আইনি কাঠামো তৈরি করেছিল? কোন আইনটা 1861 সালে এসেছিল এবং সেটা ব্রিটিশ ভারতের একটা আইনি কাঠামো তৈরি করেছিল? দেওয়া আছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, রাউলাট অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। কমেন্ট বক্সে তুমি আমাকে এর উত্তর দেবে, এটা আমি রেখে দিলাম কমেন্ট বক্সে তোমাদের জন্য। এটা আমি পরের দিন এই কোশ্চেন থেকে স্টার্ট করব, পরের দিনকে এই কোশ্চেনের অ্যান্সার বলে বাদবাকি অপশনগুলো বলবো। যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে স্যার এসএসসি জিডির জিকে জিএস এর পার্টের এরকম ক্লাস চাই বা নেক্সট পার্ট চাই, তাহলে আমি পরের পার্টটা নিয়ে আসবো, পরের পার্ট তোমাদের জন্য থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।